puppet as president of the United States. No puppet. And it's pretty clear. You're the puppet. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাস ভেগাসে শেষ তর্কযুদ্ধেও হিলারির জয়। অভিবাসন, গর্ভপাত, সিরিয়া ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই। ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বিরোধী প্রস্তাব পাশে জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের আহ্বান। পশ্চিম তীর ও জেরুজালেমে হাজার হাজার মানুষের শান্তি র্যালি। মসুল ছেড়ে পালাচ্ছে আইএস জঙ্গিরা, জানালো যুক্তরাষ্ট্র। এখনও শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি আইএসের। পুঁতে রাখা বোমা ও আত্মঘাতী হামলার কারণে অভিযানে কিছুটা ধীরগতি। এবং মানবিক বিবেচনায় সিরিয়ায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ইঙ্গিত রাশিয়ার। সংকট সমাধানে দ্রুত নতুন সংবিধান প্রণয়নের আহ্বান পুতিনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রৌনক জাহান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। একটা প্রতিবেদন হবে, এরপরেই আমরা আপনার সঙ্গে আলোচনায় আসব। দর্শক, এই বিষয়ে একটা প্রতিবেদন হবে, এরপরেই আমরা আলোচনায় আসছি রৌনক জাহানের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ বিতর্কেও ট্রাম্পকে পরাস্ত করলেন হিলারি ক্লিন্টন। দর্শক জরিপে 52% ভোট পেয়েছেন ডেমোক্রেট এই প্রার্থী। অন্যদিকে 39% ভোট ট্রাম্পের ঝুলিতে। সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের জন্য হিলারির কড়া সমালোচনা ও তীর্যক মন্তব্যের শিকার হয়েছেন ট্রাম্প। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীকে ছেড়ে কথা বলেননি রিপাবলিকান এই প্রার্থী। বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি চুক্তির লড়াইয়ে 90 মিনিটের এই বিতর্ক ছিল টানটান উত্তেজনার। Clinton and the Republican nominee for president, Mr. Trump. সঞ্চালক ক্রিস ওয়ালেসের ঘোষণার সঙ্গে সঙ্গেই বিতর্ক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের সৌজন্য না দেখিয়ে জড়িয়ে পড়লেন তর্কযুদ্ধে। বলা হচ্ছিল নির্বাচনের মাত্র 19 দিন আগে শেষ বিতর্কে ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ট্রাম্প। বিভিন্ন আলোচনা সমালোচনায় ব্যক্তিগত কাদা ছড়াছড়ি পেছনে ফেলে দুই প্রার্থীর কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনার আশা করা হচ্ছিল। কিন্তু বিতর্কে ঘুরে ফিরে এসেছে ট্রাম্পের নারী বিতর্ক। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ আবারও নাকচ করে পুরোপুরি বানোয়াট বললেন বহু বিতর্কের জন্ম দেয়া এই রিপাবলিকান প্রার্থী। ট্রাম্পকে কুপকাত করতে কথার অস্ত্র চালাতে বেশ তৎপর ছিলেন হিলারি। তার মন্তব্য, নারীদের অপমান করা ট্রাম্পের সহজাত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, সিরিয়া ও পররাষ্ট্র নীতি প্রসঙ্গে উঠে আসে রাশিয়ার নাম। হিলারি অভিযোগ তোলেন রাশিয়ার সঙ্গে সখ্য রয়েছে ট্রাম্পের। রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী ওয়েবসাইট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করে উইকিলিক্সের কাছে সরবরাহ করছে। ট্রাম্প একে উৎসাহিত করে আসছেন। রাশিয়া ট্রাম্পকে পুতুল প্রেসিডেন্ট বানিয়ে সুবিধা নিতে চায়। পাল্টা অভিযোগে ট্রাম্পের মন্তব্য, হিলারি ও ওবামা সিরিয়া বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করেছে। ট্রাম্প এবারও অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। অন্যদিকে হিলারি অস্ত্র রাখার পক্ষে সমর্থন দিলেও এক্ষেত্রে একটি নিয়ন্ত্রণ আইন থাকা উচিত বলে মন্তব্য করেন। গর্ভপাত বিষয়ে নারীদের স্বাধীনতা দেখতে চান হিলারি। অন্যদিকে ট্রাম্পের যুক্তি হল এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলোর হাতে থাকতে হবে। অভিবাসন বিষয়ে ট্রাম্প তার আগের অবস্থান থেকে এতটুকু সরে আসেননি। ওবামার অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের বিপর্যয় ডেকে এনেছে। দেশকে নিরাপদ করতে অবশ্যই সীমান্তে কড়াকড়ি আরোপ করা হবে। আমরা চাই না সিরিয়া, ইরাক কিংবা আফ্রিকা থেকে ভিন্ন সংস্কৃতির কেউ এসে এদেশে সহিংসতা সৃষ্টি করুক। অন্যদিকে হিলারি কঠোর অভিবাসন আইনের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন। নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা বিতর্কের শেষ দিকে এমন প্রশ্নের জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ট্রাম্প। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় ও শেষ বিতর্কের পর দুই প্রার্থীর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোটাররা। বিতর্কের পর নিউ ইয়র্ক ও কেন্টাকিতে তাদের সমর্থকদের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন নিরপেক্ষ ভোটাররাও। তিনটি বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য প্রার্থী সম্পর্কে ধারণা পেয়েছেন ভোটাররা। হিলারি যে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তাতে সন্দেহ নেই। ট্রাম্প সত্যি যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় হবেন। গত দুটি বিতর্কের তুলনায় এবারের বিতর্কে ট্রাম্প ও হিলারি উভয় গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা ও বাণিজ্য নীতি ভালো লেগেছে। হিলারির পরিকল্পনায় স্বচ্ছতা দেখেছি।
হিলারি দীর্ঘদিন থেকে রাজনীতি করলেও বিতর্ক মুক্ত নন। সেক্ষেত্রে ট্রাম্প যা বলেন তা আন্তরিক বলে মনে হয়েছে। তিনি প্রেসিডেন্ট হলে সত্যিই আমরা নতুন কিছু পাবো। এদিকে মার্কিন নির্বাচনের তৃতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর ট্রাম্পের বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের সাধারণ মানুষ। দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের জন্য আরও বেশি ব্যয় করতে হবে এবং বাণিজ্য চুক্তি ঢেলে সাজানো হবে রিপাবলিকান প্রার্থীর এমন ঘোষণায় হতাশা প্রকাশ করে কোরিয়ানরা বলেন এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারা। ট্রাম্পের আইএস দমনের পরিকল্পনায় আন্তরিকতা ও দায়িত্বহীনতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তারা। হিলারি ক্লিন্টন চীনের প্রতি বন্ধুসুলভ বলে উল্লেখ করেছেন বেইজিং এর সাধারণ মানুষ। ট্রাম্পের বাণিজ্য ও পররাষ্ট্রনীতি এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সাংহাই ও হংকং এর উদ্যোক্তারা। ট্রাম্প প্রেসিডেন্ট হলে মার্কিন গণতন্ত্র পশ্চাৎগামী হবে বলেও উল্লেখ করেন তারা। এদিকে প্রথমবারের মতো হিলারি প্রেসিডেন্ট হলে তা যুক্তরাষ্ট্র ও জাপানের বন্ধুত্বের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন টোকিওবাসী। আপা, প্রতিবেদন দেখলেন, প্রতিক্রিয়া দেখলেন ভোটারদের, বিভিন্ন দেশের মানুষের, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়াও আমরা দেখলাম। আজ তো তৃতীয় সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প হিলারি একে অপরকে প্রতি তিনটি বিতর্ক হলো। এর আগেও দুইটি বিতর্কে আমরা দেখেছি পাল্টাপাল্টি তর্ক বিতর্ক, এবারও কিন্তু তাই ছিল, এবারও হিলারির জয়। এছাড়া আজকের বিষয়ে বিশেষ করে হিলারির বক্তব্যে অভিবাসন, সামাজিক অভ্যন্তরীণ কিছু বিষয়, নিরাপত্তা, পররাষ্ট্রনীতি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে যদি ট্রাম্পের বক্তব্যের দিকে আমরা দেখি, সেখানে অর্থনীতি ও বাণিজ্য পরিকল্পনা, পাশাপাশি পররাষ্ট্রনীতি গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই প্রার্থী কিন্তু জঙ্গি দমনের বিষয়ে কথা বলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনার তিনটি বিতর্কের পর সার্বিক মূল্যায়নটা একটু জানবো। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে জিনিসটা এই বিতর্কের পর এখন আমেরিকাতে সবথেকে বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে তাদের বিভিন্ন নীতি নিয়ে তারা যে কথা বলেছেন, তার থেকেও বেশি হচ্ছে যে সবার শেষে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হলো যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আপনি সেটা মেনে নেবেন কিনা, তখন উনি বললেন যে সেটা আমি এখন বলতে পারবো না। এবং এটা হচ্ছে আমেরিকায় কখনো কোনো প্রেসিডেন্ট এই ধরনের প্রেসিডেন্সিয়াল যে ক্যান্ডিডেট এরকম কথা বলতেই পারেন না, কারণ আমেরিকার একটা ঐতিহ্যই হচ্ছে যে হেরে যান তিনি তখন টেলিফোন করে যিনি জিতেছেন তাকে উনি অভিনন্দন জানান। এবং এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে শান্তিপূর্ণভাবে যে ক্ষমতার হস্তান্তর হবে সেটারই একটা নিদর্শন। এবং এটা নিয়ে গত কয়েকদিন বেশ কথাবার্তা হচ্ছিল, যেহেতু উনি অনেকে বলছিলেন যে উনি ভাবছেন যে উনি নির্বাচনে হেরে যাবেন, সেই জন্য এই পুরো নির্বাচনটার উপরে লোকের সন্দেহ জাগাবার জন্য উনি বলছিলেন নির্বাচনটা স্বচ্ছ ঠিক মতন হবে না। এবং তারপরে ওনার ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকেও জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছেন যে না আমরা মেনে নেব, কারণ এটা আমেরিকার ঐতিহ্য। কিন্তু আজকে যখন উনি এবং ট্রাম্পের মেয়েও বলেছিল আমরা মেনে নেব, কিন্তু আজকে যখন উনি এরকম একটা ব্যতিক্রমী একটা উত্তর দিলেন, তাতে করে সবাই মানে ট্রাম্পকে তো এমনিতেই লোকে ভাবে যে একটু ফ্যাসিবাদী মনোভাবে দেখাচ্ছেন। এবং এটা আমেরিকার গণতান্ত্রিক যে প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়াটা যে আমেরিকানরা এত গর্ব করে যে এটা মানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এখন আমেরিকার একজন যদি যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি নিজে যদি আমেরিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তো আমেরিকার গণতান্ত্রিক যে ব্যবস্থা যেটা নিয়ে তারা সারা পৃথিবীর সামনে গর্ব করে সেটাই তো একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে। অতএব সেটাই নিয়ে খুব আলোচনা এখন হচ্ছে। এছাড়াও আমি যেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা হয়েছে, প্রথম হচ্ছে যে অর্থনৈতিক যে নীতি কি হবে সেটা নিয়ে হিলারি যেমন সবসময় বলছেন যে তিনি অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করবেন, কিন্তু ওনার হচ্ছে যে উনি সরকারকে শক্তিশালী করবেন, সরকার অনেক ইনফ্রাস্ট্রাকচার কিংবা অন্যান্যগুলোতে ইনভেস্ট করবে। আর ট্রাম্প বলছে যে উনি অনেক বড়লোকদের কিংবা কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে না এবং তারা ওই অনেক মানে চাকরির ব্যবস্থা করবে। কিন্তু হিলারি বেশ ভালো করে ওটা বলেছেন যে যত লোক এইটা অ্যানালিসিস করেছে যে আসলে মানে ট্যাক্স যদি নাকি বড়লোকদের ট্যাক্স না দিতে হয় তারা কত আসলেই কি এরকম এমপ্লয়মেন্ট জেনারেট করবে কিনা,
এবং সেটা তো লোকে বলছে যে আসলে উনি যেরকম অঙ্ক কষে এটা দেখাচ্ছেন এটা আসলে ঠিক মেলে না, কিন্তু তাহলে সাধারণ ভোটারদের কাছে এই জিনিসটা বেশ গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। তারা বলছে যে হ্যাঁ উনি তো বলছেন উনি মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ জবস ক্রিয়েট করবেন, কিন্তু কিভাবে আসলে যে করা যাবে না সেটা লোকে বুঝতে পারছে না। ওই জন্য লোকে ওকে এই দিক থেকে অনেক একটু মানে ভাবছে যে ট্রাম্প হয়তো যেহেতু নিজে ব্যবসায়ী উনি হয়তো অর্থনীতি ভালো চালাবেন, এরকম একটা মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যতগুলো জনজরিপ হয়েছে তাতে কিন্তু হিলারি এগিয়ে রয়েছেন। তো এই চিত্র কি পাল্টে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যদি ভীষণ একটা অঘটন না ঘটে তাহলে আমি বলবো যে এটা পাল্টে যাওয়ার কোনো, আমি এখন মাত্র 3 সপ্তাহ বাকি আছে, কারণ হচ্ছে শেষের দিকে যা হয় খুব নোংরা কাদা ছড়াছড়ি হয় এবং একজন আরেকজনের বিরুদ্ধে অনেক খবর বাজারে চালু করে দেয়, এবং যেটা আমরা দেখছি যে ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকগুলা জিনিস উঠে আসছে এবং যেটা নিয়ে উনি এখন মানে ওইগুলাই সামাল দিতে গিয়ে উনি আর অন্য কিছু নিয়ে কথা বলতে পারছেন না। কিন্তু হিলারির বিরুদ্ধে ওরা যতই চেষ্টা করছে কেবল ওই একটাই, তার ওই যে ইমেল, হ্যাঁ সেটাই। কিন্তু আজকের বিতর্ক যে জিনিস আরেকটা ইন্টারেস্টিং দেখা গেল, এই বিতর্কের কথা যখন উঠলো হিলারি খুব কৌশল এটার কিন্তু উত্তরই দিলেন না, উনি ওটা পাশ কাটিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে কিছু কথা বলতেন, এবং ট্রাম্প তখন এত বেশি বিব্রতকর অবস্থায় না যে উনি আর ওই যে প্রশ্নের উত্তর দিল না। দুটো হিলারির জন্য একটু বিপজ্জনক প্রশ্ন ছিল, একটা ইমেল আরেকটা হচ্ছে বিল ক্লিন্টনের কথা, হ্যাঁ। কিন্তু এই দুটোই উনি উত্তর একেবারেই দেননি, কিন্তু উত্তর না দিলেও তাকে একটু বেকায়দায় কিন্তু ট্রাম্প ফেলতে পারেননি আর কি এই ব্যাপারে। তো আর যদি হিলারি অথবা ট্রাম্প যিনি জয়যুক্ত হন বা যিনি আসেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আপনার মনে হচ্ছে? আমি তো অবশ্যই বলবো যে হিলারি আসলেই ইতিবাচক হবে, কারণ ট্রাম্প যে কথা বলছেন এইটা তো কোনো যাদের মাথায় একটু বুদ্ধি আছে এবং যারা মানে অর্থনীতি সম্বন্ধে জানেন তারা জানেন যে শুধুমাত্র বড় লোকদেরকে যদি ট্যাক্স না দিতে হয় কিংবা বড় কর্পোরেশনকে ট্যাক্স না দিতে হয় তাহলে তারা যে চাকরি লোকের জন্য করে দেবে তার তো কোনো মানে নেই। কারণ এইটা রিপাবলিকানরা অনেক এর আগে বুশের আমলেও তাই হয়েছিল, রিগানের আমলেও তাই হয়েছিল, কিন্তু তারা এই সমস্ত করে কোনো চাকরি মানুষের করে দিতে পারেননি, কারণ বড়লোকরা মানে বিলাসে তাদের এই সমস্ত টাকা পয়সা খরচ করবে। হিলারি যেটা বলছে যে সরকারের একটা দায়িত্ব আছে যে তারা যে রাস্তাঘাট রেলওয়ে এগুলা মেরামত করবে, ওরাই চাকরি মানে এবং ছোট স্মল বিজনেস যারা তারাই চাকরি আরো বেশি করবে। অতএব হিলারির যে প্ল্যান সেটা আমার কাছে মনে হয় যে আরো বেশি ইতিবাচক। ঠিক আছে, তাহলে আমরা আজ আপনার কাছ থেকে এই কথার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারলাম। আমরা এখন এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা হয়তো আবার আপনার কাছ থেকে জানবো আর অনেক বিষয় অন্য আরেকদিন। ধন্যবাদ। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থীর শেষ বিতর্ক পর্যালোচনা ও নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। আজ যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বশেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প হিলারি দুজন বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য রেখেছেন। বিশেষ করে হিলারির বক্তব্যে অভিবাসন, সামাজিক অভ্যন্তরীণ নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য ও অর্থনীতি ও বাণিজ্য পরিকল্পনা, পররাষ্ট্রনীতি গুরুত্ব পেয়েছে। এছাড়া জঙ্গি দমন নিয়েও দুই প্রার্থী কথা বলেছেন। এই বিষয়গুলো নিয়েই আসলে আমরা এতক্ষণ কথা বলছিলাম রওনক জাহানের সঙ্গে। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, টাইফুন হাইমার আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সের উত্তরাঞ্চল, এ পর্যন্ত 4 জনের মৃত্যু, ঝড়ের প্রভাবে হংকংয়ে তীব্র বন্যা। নিউ ইয়র্কে পুলিশের গুলিতে মানসিক ভারসাম্যহীন এক কৃষ্ণাঙ্গ নারী নিহত হয়েছে। পুলিশ জানায় ডেবোরা ডেনার নামে নিহত ওই নারী নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টের বাসিন্দারা তার অনিয়ন্ত্রিত আচরণ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশকে দেখে ওই নারী কাঁচি ও বেসবল ব্যাট নিয়ে তেড়ে আসলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশের বিরুদ্ধে জনরোষ তৈরি হলে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কেড়ে নেওয়া হয় তার পিস্তল ও ব্যাজ। এদিকে এই ঘটনায় পুলিশ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ওনিল। এছাড়াও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিও।
নিউ ইয়র্কের কুইন্সে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানমের হত্যাকারী মারিন গ্যালভেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলখানায় অন্য আসামিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় তাকে বেলভিউ হাসপাতালের মানসিক বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে গ্যালভেজকে আদালতে হাজির করার তারিখ পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়েছে, তবে তারিখ এখনো নির্ধারণ করেননি আদালত। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল পুনর্দখল করতে সরকারি বাহিনীর অভিযান জঙ্গিদের মাটিতে পুঁতে রাখা বোমা ও আত্মঘাতী হামলার কারণে কিছুটা ধীর হয়ে পড়েছে। তবে বিশেষ বাহিনী যোগ দেয়ায় অভিযানের শক্তির সঞ্চার হয়েছে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মসুলের আশপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ 20টি গ্রাম নিজেদের দখলে নেয়ার পর 3টি ফ্রন্ট থেকে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। এদিকে আইএস জঙ্গিরা শহর থেকে পালাতে শুরু করেছে। মার্কিন বাহিনী এমন দাবি করলেও আইএস জঙ্গিরা এক ভিডিও বার্তায় জানায় মসুল এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মসুলে অভিযান শুরুর পর থেকে অন্তত 1,500 বেসামরিক নাগরিক আশ্রয় নেয় আরবিল শহরের এই শরণার্থী শিবিরে। ইরাকি বাহিনী বিভিন্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে সাদা পতাকাবাহী গাড়িতে এখানে পৌঁছে দেয়। প্রতিদিন 150 থেকে 200 মানুষ এই আশ্রয় শিবিরে আসায় সেখানে তীব্র খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। এত সংকটের মুখেও মৃত্যু আতঙ্ক থেকে ফিরে আসতে পেরে স্বস্তিতে আছেন আশ্রিতরা। মসুলের পরিস্থিতি খুব খারাপ। সেখানকার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত মৃত্যু ভয়ের মধ্যে থাকে। মানুষ দিনের পর দিন না খেয়ে আছে। এই শিবিরে খাবার না থাকলেও শান্তি আছে। এদিকে যুদ্ধের ময়দানে ইরাকি যৌথ বাহিনীর সামনে কঠোর প্রতিরোধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইএস জঙ্গিরা। বিভিন্ন স্থানে তাদের পুঁতে রাখা বিস্ফোরক ও আত্মঘাতী হামলার কারণে সেনাদের অগ্রগতি অনেকটাই ব্যাহত হচ্ছে। এরই মধ্যে মসুলের আশেপাশের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ 20টি গ্রাম নিজেদের দখলে নেয়ার পর অন্যান্য অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। এরই মধ্যে আমরা আল হোদ ও আল্লাহ জাগা শহর থেকে জঙ্গিদের নির্মূল করতে পেরেছি। এবারের আমাদের লক্ষ্য উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোকে পূর্ণদখল করা। আমরা লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছি। সবকিছু পরিকল্পনা মোতাবেক চলছে, কোনো তাড়াহুড়ো করছি না। প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গেই নেওয়া হচ্ছে। ইরাকি বাহিনী মসুলের কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে সেখান থেকে আইএস জঙ্গিরা সপরিবারে পালাতে শুরু করেছে বলে জানায় ইরাকে মোতায়েন মার্কিন সেনারা। তবে আইএস এক ভিডিও বার্তায় দাবি করছে মসুল এখনো তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাদের 5 থেকে 6 হাজার যোদ্ধা ইরাকি বাহিনীর হামলা দমনে প্রস্তুত আছে বলেও জানায় জঙ্গিরা। ওই ভিডিওতে দেখা যায় জঙ্গিরা মুখে কাপড় জড়িয়ে মসুলের বিভিন্ন শহরে পাহারা দিচ্ছে। ইরাকি বাহিনীর সঙ্গে বিশেষ বাহিনী যোগ দেওয়ার কারণে পূর্ব ও উত্তরাঞ্চলের দিকে অভিযান পরিকল্পনার চাইতেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। 2014 সালের জুনে সিরিয়া থেকে ঝটিকা অভিযান চালিয়ে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি দখল করে নেয় আইএস। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো শহরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 8 ঘণ্টার যুদ্ধবিরতি আরও 3 ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। মানবিক দিক বিবেচনায় এই যুদ্ধবিরতির মেয়াদ ভবিষ্যতে আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়। ফ্রান্সের পর এবার জার্মানিও জানিয়েছে আলেপ্পোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে। এদিকে চলমান সংকট নিরসনে যত দ্রুত সম্ভব সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার চলমান সংকট নিরসনে করণীয় খুঁজে বের করতে বুধবার জার্মানির রাজধানী বার্লিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এ সময় ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে আলেপ্পোয় বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এ কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। আমাদেরকে শুধুমাত্র অপরাধ নিয়ে ভাবলে চলবে না, কি করে আমরা আলেপ্পোর সাধারণ মানুষকে সাহায্য করতে পারি সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। সংকট সমাধানে রাশিয়ার একটি বড় দায়িত্ব রয়েছে। আলেপ্পোয় বিমান হামলা অব্যাহত রেখে রাশিয়া তাদের সেই দায়িত্ব থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আনা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানবিক দিক বিবেচনা করে আলেপ্পোয় যুদ্ধবিরতির সময়সীমা
ভবিষ্যতে আরো বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। এছাড়াও পুতিন সিরিয়া সংকট নিরসনে নির্বাচন অনুষ্ঠানের দিক নির্দেশনা সংবলিত নতুন সংবিধান প্রণয়নেরও তাগিদ দেন। এই মুহূর্তে আমরা সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, কেননা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনে এটি অবশ্য করণীয়। সিরিয়া সংকট সমাধানে একদিকে যখন বার্লিনে বৈঠক করছেন তিন নেতা, ঠিক তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বললেন, সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস না থাকায় জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী দফার শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা কম। মধ্যস্থতাকারীরাই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সম্মত হবে না বলে মনে করেন তিনি। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ায় সরকারের সন্ত্রাস বিরোধী অভিযানের প্রধান এবং প্রথম লক্ষ্য বেসামরিক নাগরিকদের রক্ষা করা, আর এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই আইনগতভাবেই সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে আলেপ্পোর চলমান সংঘর্ষ আর সহিংসতার কারণে সেখানকার প্রায় 10 লাখ মানুষ সীমান্ত অতিক্রম করে তুরস্কে পাড়ি জমাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পোয় তুর্কি বিমান অভিযানে 200 কুর্দি মিলিশিয়া নিহত হয়েছে। এই হামলায় এক ফ্রি সিরিয়ান আর্মির সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার জানায়, সিরিয়ার আলেপ্পোয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রিত এলাকায় 26টি বোমা হামলা চালায় তুর্কি বাহিনী। এই হামলায় কুর্দিদের প্রধান কার্যালয় সহ তাদের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। তবে কখন এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে পরিষ্কার করা হয়নি। গত কয়েক বছর ধরে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান সহ তুর্কি মিলিশিয়াদের ওপর হামলা চালিয়ে আসছে তুর্কি বাহিনী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। পঁয়ত্রিশ বছর পর নিউ ইয়র্কে উষ্ণতার ছোঁয়া, শহরে বইছে নেটিভ আমেরিকান সামারের বাতাস, উল্লাসে মেতেছেন পুরো নিউ ইয়র্কবাসী। ইসরায়েল অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের অবৈধ বসতি নির্মাণ কর্মসূচি বিরোধী প্রস্তাব পাশে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। তেল আবিবের একরোখা সিদ্ধান্ত এ অঞ্চলে শান্তির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে জানান জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর। দুপক্ষের চলমান দ্বন্দ্বের মধ্যেই পশ্চিম তীর ও জেরুজালেমে শান্তি র্যালি করেছেন ফিলিস্তিন ও ইসরায়েলের হাজার হাজার মানুষ। এ যেন সংঘাত ও সহিংসতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচার প্রত্যয়। বুধবার পশ্চিম তীরে মার্চ অব হোপ শিরোনামের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন হাজার হাজার ফিলিস্তিনি ও ইসরায়েলি। মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশের নাগরিকরাও এতে যোগ দেন। সাম্প্রদায়িক বিভেদকে দূরে ঠেলে র্যালিতে অংশগ্রহণকারীদের মুখে ছিল এ অঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার আশার বাণী। একটাই উদ্দেশ্যে আজ আমরা জড়ো হয়েছি, মারামারি হানাহানি ভুলে আমরা শান্তিতে বাঁচতে চাই। এরকম একটা আয়োজনে এই প্রথমবার আমি অংশ নিয়েছি। কানাডা সহ বিভিন্ন দেশ থেকে আসা কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। শান্তির দাবি নিয়ে আমরা এক ছায়াতলে জড়ো হয়েছি। একই দিন জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার জন্য জড়ো হন হাজার হাজার ইহুদি। ঐতিহ্যবাহী কোহানিম ব্লেসিং প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকের কণ্ঠে ছিল ইউনেস্কো বিরোধী ক্ষোভ। ইউনেস্কো বলছে এই পবিত্র স্থানে আমাদের নাকি কোনো অধিকার নেই। তাদের এই বক্তব্য সত্যি অস্বস্তিকর। তাদের উচিত সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরো জ্ঞান নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা। সম্প্রতি ইউনেস্কো আল আকসা মসজিদের ওপর ইসরায়েলি অধিকার অস্বীকার করে প্রস্তাব পাশ করে। একই সঙ্গে অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি কৌশলের নিন্দাও জানানো হয়। এরই ধারাবাহিকতায় এবার অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধে আবারও জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ফিলিস্তিন। দীর্ঘদিনের ইসরায়েলি আগ্রাসনের অবসানে নিরাপত্তা পরিষদে বসতি নির্মাণ কর্মসূচির বিরোধিতা করে প্রস্তাব পাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলিদের অব্যাহত দমন পীড়নের নিন্দা জানান তিনি। 1947 সালে জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিনকে আরব ও ইহুদি এ দুভাগে ভাগ করা হয়। পরের বছর আরব ইসরায়েল প্রথম যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনের বহু অঞ্চল দখল করে নিয়ে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য দ্বন্দ্বের অবসানের প্রস্তাব পাশ হলেও তা অস্বীকার করে অধিকৃত অঞ্চলে বসতি গড়ে আসছে তেল আবিব। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানের কাবুলে একটি সেনা ঘাঁটিতে আফগান সেনার পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন।
নিহতদের একজন মার্কিন সেনা এবং অপরজন সাধারণ নাগরিক। বুধবার স্থানীয় সময় বেলা 11টায় জোট বাহিনীর একটি ঘাঁটির কাছে এ ঘটনার পর সেনা সদস্যদের গুলিতে ওই আততায়ীও মারা যায়। নিহত মার্কিন নাগরিকরা আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা দেওয়ার ন্যাটো কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন। বন্দুকধারী আততায়ী সত্যিই আফগান সেনা কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত চলছে বলে জানান কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একজনকে আইএসে যোগ দিতে বন্ধুকে সহায়তা করার দায়ে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারপন্থী আইনজীবী। বুধবার এই শাস্তির রায় ঘোষণা করা হয়। এই আইনজীবী আরও বলেন, মুহান্নাদ বাদাউই আইএসের নিয়মিত অর্থের যোগানদাতা এবং তাদের হয়ে সে শহীদ হতেও প্রস্তুত ছিল। তাকে 2015 সালের 21শে মে আটক করা হয়। একই দিনে লস এঞ্জেলসে বিমানবন্দর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আটক করা হয় তার বন্ধু নাদের এল হুজাইলকে। এদিকে মুহান্নাদের ওপর আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তার আইনজীবী বলেছেন, এ শাস্তির বিরুদ্ধে আপিল করবেন তারা। ইয়েমেনে বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতি মেনে চলতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া ও জাতিসংঘ। মঙ্গলবার মস্কোর এক বৈঠকে রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের বিশেষ দূত এ মন্তব্য করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইয়েমেনবাসীর অবস্থার উন্নতি ও দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে আলোচনার ওপর জোর দিয়েছে দুই পক্ষ। এছাড়া ইয়েমেনে রাজনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। তবে বন্দি বিনিময়ের বিষয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। জাতিসংঘ ইয়েমেনে মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করলে তাকে স্বাগত জানায় দেশটির বিরোধপূর্ণ দলগুলো। ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ুক ও স্থায়ীভাবে বন্ধ হোক যুদ্ধ। বুধবার রাত 12টা থেকে পরবর্তী 72 ঘণ্টার যুদ্ধবিরতির উদ্যোগের পর এমনটাই দাবি গৃহযুদ্ধে নাকাল দেশটির সাধারণ মানুষের। এই যুদ্ধবিরতির সুযোগে ব্যাপক মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ইরান। ইয়েমেনের রাজধানী সানার একটি বাজারের মঙ্গলবারের দৃশ্য এটি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। সংঘর্ষরত সব পক্ষের অনুমোদন পাওয়ার পর বুধবার থেকে যুদ্ধবিরতির ঘোষণায় যেন প্রাণ ফিরেছে এই নগরীর। হাউথি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট হাদির অনুগত সেনাবাহিনী ও সৌদি জোটের চলমান সহিংসতা বন্ধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে এমন আশায় বুক বেঁধে আছেন সাধারণ মানুষ। কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, আমরা চাই যুদ্ধের পরিসমাপ্তি, বন্ধ হোক হানাহানি। যুদ্ধবিরতির ফলে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের কাছে ব্যাপক মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান ইয়েমেনের জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিক। ভয়াবহ খাদ্য সংকট ও পুষ্টিহীনতায় ভুগছে ইয়েমেনের মানুষ। এমন অবস্থায় এই যুদ্ধবিরতি ত্রাণ বিতরণের একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত 75% এলাকায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে চাই আমরা। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে হাউথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসা ইরান। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। 2015 সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সে সময় একের পর এক অঞ্চল দখল করে ক্ষমতা বিস্তার করা শিয়া হাউথিদের দমনে অভিযানে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ। এতে গেল 1.5 বছরে নিহত হয়েছে 10,000-এরও বেশি মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় একটি মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টাকে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে এক বিবৃতিতে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া। জাপানও এই ধরনের কর্মসূচির নিন্দা জানিয়েছে। পাশাপাশি পিয়ংইয়ং আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে সতর্ক করেছে টোকিও। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ায় একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিন পরই নতুন করে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার খবর পাওয়া গেল। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে টাইফুন হাইমার আঘাতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। শক্তিশালী ঝড়টির আঘাতে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হয়েছেন 4 জন।
বুধবার ঘন্টায় 225 কিলোমিটার গতিতে ঝড়টি কাগায়ান অঞ্চলে আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ঝড়ের কবল থেকে বাঁচাতে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপিন্সে প্রতি বছর বৃষ্টির মতো মারাত্মক ঝড় আঘাত হানে। এর মধ্যে অনেকগুলোই মারাত্মক প্রাণঘাতী দুর্যোগে রূপ নেয়। ফিলিপিন্সে আঘাত হানার পর টাইফুন হাইমা এখন দক্ষিণ চীনের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে এরই মধ্যে হংকংয়ে বন্যা দেখা দিয়েছে। কলম্বিয়ার বেশ কয়েকটি শহরে অব্যাহত ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরগুলোতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টির ফলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বহু এলাকা। এর মধ্যে সিপি এবং জাকারিয়াস শহরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার কারণে শহরগুলোতে জরুরি সেবা সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল ও কলেজ। বন্যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত 5 বছরের মধ্যে কলম্বিয়ায় এটিই প্রথম বন্যা। গোটা নিউ ইয়র্কে এখন ছড়িয়ে পড়েছে উষ্ণতা। বহুদিন পরে ইন্ডিয়ান সামার বা নেটিভ আমেরিকান সামার হাজির এই শহরে। 1981 সালের পর এই প্রথমবারের মতো 81 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মাধ্যমে নতুন রেকর্ড। আর তাতে যেন উল্লাসে মেতেছে পুরো নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও টি.এম. মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বহুদিন প্রকৃতির এমন উষ্ণতা উপভোগ করেনি নিউ ইয়র্কবাসী। প্রায় 3 দশক পর মিলল সে সুযোগ। প্রকৃতি শীতের খোলস ছেড়ে বেরিয়ে এলো মিষ্টি রোদ্দুর হয়ে। ইন্ডিয়ান সামারের জন্য বছরের পর বছর এমন অপেক্ষা এই শহরের মানুষের। সুযোগ পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ছেন তারা। বাচ্চাদের নিয়ে কাটাচ্ছেন চমৎকার বিকেল। Indian refers to Native Americans. এই অঞ্চলে নেটিভ আমেরিকান বা রেড ইন্ডিয়ানরা বসবাস করত। শীতের খাদ্য সংগ্রহে সম্ভবত এর সময় তারা শিকার করত। সেই ঐতিহ্য থেকে এই ইন্ডিয়ান সামারের প্রচলন এসেছে। From Native American tradition. Not mid-October. This is খুবই সুন্দর আবহাওয়া। এমন প্রকৃতি আমি কবে দেখেছি মনে করতে পারছি না। আশা করছি এই আবহাওয়া একটু বেশি সময় ধরেই থাকবে। warm, long summer. এমন আবহাওয়াকে উপভোগ করতে বললেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। অক্টোবরের এই উষ্ণ সপ্তাহকে আমরা ইন্ডিয়ান সামার বলে থাকি। সচরাচর এর দেখা মেলে না। গ্রীষ্মের আরো কয়েকটা দিন বেশি পাওয়া গেছে। তাই নেতিবাচক ভাবে নয়, সন্তানদের নিয়ে ঘর থেকেই এই আবহাওয়াকে উপভোগের সুযোগ নেওয়া উচিত, বাড়তি আনন্দ করা উচিত। বুধবার নিউ ইয়র্কের তাপমাত্রা অনুভূত হয়েছিল 84 ডিগ্রি ফারেনহাইট। গড় তাপমাত্রা ছিল 63 ডিগ্রি ফারেনহাইট, যা বছরের এ সময়ের নতুন রেকর্ড। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। Rather have a puppet as president of the United States. No puppet. And it's pretty clear. You're the puppet. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাস ভেগাসে শেষ তর্কযুদ্ধে হিলারির জয়। অভিবাসন, গর্ভপাত, সিরিয়া ইস্যুতে হাড্ডাহাড্ডি লড়াই। ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বিরোধী প্রস্তাব পাশে জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের আহ্বান। পশ্চিম তীর ও জেরুজালেমে হাজার হাজার মানুষের শান্তি র্যালি। মসুল ছেড়ে পালাচ্ছে আইএস জঙ্গিরা, জানালো যুক্তরাষ্ট্র। এখনো শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি আইএসের। পুঁতে রাখা বোমা ও আত্মঘাতী হামলার কারণে অভিযানে কিছুটা ধীরগতি। এবং মানবিক বিবেচনায় সিরিয়ায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর ইঙ্গিত রাশিয়ার। আলেপ্পোয় তুর্কি বিমান অভিযানে 200 কুর্দি মিলিশিয়া নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।